সকলকে আজকের ভিডিওতে স্বাগত জানাই। আর আজকের ভিডিওতে আমি তুলে ধরতে চলেছি ঐতিহ্যমণ্ডিত নদিয়ার ঐতিহাসিক এক স্থান মায়াপুর, যা বর্তমানে পশ্চিমবঙ্গের এক জনপ্রিয় ভ্রমণ স্থানও বটে। ভ্রমণ পিপাসু বাঙালির মনে তাই মায়াপুর এক অন্যতম স্থান অধিকার করে নিয়েছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো আপনারা কিভাবে মায়াপুরে আসবেন, কোথায় থাকবেন, কি কি দেখবেন, সমস্ত কিছুই থাকবে আজকের এই ভিডিওতে। তাই আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখুন। যাত্রাপথে আপনারা যদি শিয়ালদা থেকে আসেন, তাহলে শিয়ালদা থেকে কৃষ্ণনগরগামী যে কোনো একটি ট্রেনে করে চলে আসুন কৃষ্ণনগর বা বর্তমানে আমঘাটা স্টেশনে, এবং সেখান থেকে নেমে আপনারা টোটোতে অথবা অটোতে পৌঁছে যেতে পারেন নবদ্বীপ ঘাট। নবদ্বীপ ঘাট পার হয়েই আপনারা পৌঁছে যাবেন মায়াপুর। অথবা আপনারা যদি হাওড়া থেকে আসেন, তাহলে আপনাদেরকে নবদ্বীপ ধাম স্টেশনে নামতে হবে। সেখান থেকে টোটো করে পৌঁছে যান নবদ্বীপ ঘাট। নবদ্বীপ ঘাট পার হলে পারেই এছাড়া আপনি আরেকটি পথেও কিন্তু মায়াপুরে পৌঁছাতে পারেন। আপনি যদি মনে করেন আপনি নদী পার হবেন না, সেক্ষেত্রে আপনাকে শিয়ালদা থেকে লালগোলা প্যাসেঞ্জার ধরতে হবে এবং নেমে পড়তে হবে বাহাদুরপুর হল্টে, এবং সেখান থেকে আপনাকে বাসে করে অথবা অটোতে করে পৌঁছে যেতে হবে মায়াপুরে। এক্ষেত্রে আমি যেহেতু নবদ্বীপ ঘাট হয়ে গিয়েছিলাম, তাই আমি নৌকা পার হয়ে চলে এসেছিলাম মায়াপুরে বা হুলোর ঘাটে। এই স্থানকে হুলোর ঘাট বলা হয়। এবং তারপরে এখান থেকে আমি টোটোতে করে মাথাপ্রতি 10 টাকা করে টোটোতে ভাড়া নেবে। 10 টাকা টোটো ভাড়া দিয়ে কিন্তু আমি পৌঁছে গিয়েছিলাম মায়াপুর ধামে। এরপর আপনি যখন টোটো করে মায়াপুরের মন্দিরের দিকে বা ইস্কন মন্দিরের দিকে যাবেন, তখন কিন্তু একটু রাস্তার দুপাশে যদি চোখ বুলিয়ে নেন, তাহলে দেখতে পাবেন অসংখ্য মন্দির রয়েছে। আপনাদের মায়াপুরে এসে যদি হাতের সময় থাকে, তাহলে এই সমস্ত মন্দিরগুলো কিন্তু একবার হলেও দর্শন করে নিতে পারেন। আশা রাখছি খুব ভালো লাগবে। এরপর সামনের দিকে একটু এগিয়ে গেলে পারে আপনি কিন্তু দেখতে পাবেন ইস্কন মন্দিরের যে চূড়া, সেই চূড়াটা। তারপর পৌঁছে যান মায়াপুরের বা ইস্কনের প্রবেশের পথে। এই যে ইস্কন কিন্তু এখান দিয়েই প্রবেশ করতে হয়। আমিও পৌঁছে গেলাম এই স্থানে। তারপর ধীরে ধীরে আমিও অন্যান্য ভক্তবৃন্দের মতো আমিও কিন্তু এই প্রধান ফাটক দিয়ে প্রবেশ করলাম ইস্কন মন্দিরের মধ্যে। আপনারা যারা ভ্রমণ পিপাসু বাঙালি রয়েছেন, তাদেরকে বলবো আপনারা তো এদিক ওদিকে অনেক ঘুরে বেড়ান, একবার যদি পারেন মায়াপুর ইস্কন মন্দিরে আসবেন। আশা রাখছি আপনার মনটা একেবারে পবিত্র হয়ে যাবে, শান্ত হয়ে যাবে। আপনি ইস্কনে প্রবেশের সঙ্গে সঙ্গে বাঁদিকে যদি লক্ষ্য রাখেন, তাহলে দেখতে পাবেন প্রভুপাদ শীলের ভজন সংকীর্তন কেন্দ্র। এখানে প্রভুপাদ শীল ভজন সংকীর্তন করতেন। এখানে দিবারাত্রি 24 ঘন্টা এখানে কিন্তু ভজন সংকীর্তন হয়। আপনারা যখন আসবেন, আপনাদের কানে কিন্তু এই ভজন সংকীর্তনের শব্দ অবশ্যই আপনারা একবার শ্রবণ করবেন। এবং এর ভিতরেই রয়েছে প্রভুপাদ শীলের মূর্তি, সেই সঙ্গে সঙ্গে রয়েছে নিতাই গৌরাঙ্গের মূর্তি। এই স্থানটা কিন্তু বেশ শান্ত নিরিবিলি। আপনারা আসলে পারে কিন্তু এই স্থানটি একবার হলেও ভ্রমণ করবেন। এরপর সিঁড়ি বেয়ে একটু উপরে উঠলে পারে আপনার চোখে পড়বে এই মন্দিরটি। এটি হলো মায়াপুর পুষ্প সমাধি মন্দির। বিশ্বব্যাপী ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য শীল প্রভুপাদের স্মৃতিস্তম্ভ এই মন্দিরটি। দারুণ সুন্দর এই মন্দিরটি। বাইরে থেকে দেখলে পারেই আপনার প্রাণটি জুড়িয়ে যাবে। এবং এই মন্দিরের সামনেই রয়েছে এই সুবিশাল পুকুরটি। পুকুরের মাঝে জলের ফোয়ারা, যেটা সন্ধ্যাবেলায় আসলে পারে আপনি দেখতে পাবেন। এবং এই মন্দিরের চারিপাশ দিয়ে এবং পুকুরের চারপাশ দিয়ে রয়েছে অজস্র ফুলের গাছ। শীতকালে এই ফুলগুলো যখন ফুটে ওঠে, সত্যি এই স্থানটা মোহময় হয়ে ওঠে। আপনারা যদি আসেন, তাহলে স্বচক্ষে একবার এই মন্দিরটি দর্শন করে নিতে পারবেন। বিশ্বব্যাপী ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য শীল প্রভুপাদের স্মৃতিস্তম্ভ এই মন্দিরটি। আপনারা যদি আসেন এখানে, তাহলে বেলা 11টা থেকে 1টার মধ্যেই এই মন্দিরটি ঘুরে নিন। এই মন্দিরের ভিতরে দেখতে পাবেন শিল প্রভুপাদের একটি
সুবিশাল মূর্তি এবং শিল প্রভুপাদের ব্যবহৃত ব্যক্তিগত কিছু জিনিস। এছাড়া তার কর্মকাণ্ড খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে এই মন্দিরটির মাঝে। তবে এই মন্দিরটিতে প্রবেশ করতে আপনাকে 15 টাকা টিকিট কাটতে হবে। 15 টাকা টিকিট কেটে নিয়ে তবেই কিন্তু আপনি এই মন্দিরটি ভ্রমণ করতে পারবেন। আপনারা বেলা 11টা থেকে 1টার মধ্যে ভ্রমণ করে নিতে পারেন এই স্থানটি। তাছাড়া আবার বিকালবেলাতেও কিন্তু এই মন্দিরটি আপনি দর্শন করতে পারবেন। আর এই মন্দিরের সামনে আসলে পরেই আপনি দেখতে পাবেন চটি রাখার কাউন্টার। যদিও চটি এখানে বিনামূল্যে রাখা হয়, কিন্তু ব্যাগ রাখতে এখানে 10 টাকা এবং মোবাইল রাখতে এখানে 5 টাকা করে দেওয়া লাগে। এবং তার পরিবর্তে আপনি যে কুপনগুলো পাবেন সেগুলো একটু সাবধানে রাখবেন। এরপর এই মন্দিরটা দর্শন করা হয়ে গেলে পরে আপনি এই মন্দিরের সামনে রাস্তা দিয়েই এগিয়ে চলুন চন্দ্রোদয় মন্দিরের দিকে। এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই রাস্তা থেকে একটু সামনের দিকে এগোলে পরেই আপনি কিন্তু চন্দ্রোদয় মন্দিরের যে মূল গেট, প্রধান যে দরজা হতে চলেছে, সেটার সামনে কিন্তু এসে আপনি পৌঁছাবেন। এই দেখুন চন্দ্রোদয় মন্দিরের এটাই হলো সামনের অংশ। যদিও এই মন্দিরটি এখনো পর্যন্ত নির্মীয়মান, কিন্তু তবুও দূর থেকে এই মন্দিরটি আপনি দর্শন করতে পারেন। এছাড়া আপনি যদি মনে করেন তাহলে এখানে কিন্তু টিকিট কেটে এই মন্দিরে প্রবেশের জন্য এখন ব্যবস্থা করা আছে। এটি হলো মন্দিরের একদম সামনের যে অংশটা তৈরি হবে, সেই সামনের অংশটা কিন্তু এটি। সামনের অংশ এটি হবে এবং এখনই অসাধারণ লাগছে। পরবর্তীতে যখন চাঁদের আলোয় ঝিকিমিকি করে উঠবে রাতের মায়াপুর, রাতের ইস্কন মন্দির, তখন কিন্তু এক মোহময় আকর্ষিত একটা মন্দির কিন্তু হবে। এই চন্দ্রোদয় মন্দির দেখার পর আপনি এই চন্দ্রোদয় মন্দিরের সামনে দিয়ে একটু এগিয়ে যান। একটু এগিয়ে গেলে পারে এখানে কিন্তু আপনি এই চন্দ্রোদয় মন্দিরের দৈনিক অনুষ্ঠান সূচি, মঙ্গল আরতি, দর্শন আরতি, ভাগবত পাঠ, ধূপ আরতি, ভোগ নিবেদন সমস্ত কিছুর একটা টাইম টেবিল দেওয়া রয়েছে, সেটা কিন্তু আপনি একবার দেখে নিতে পারেন। চন্দ্রোদয় মন্দির নির্মীয়মান, পরবর্তীতে নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার পরে আমার আবারও যাওয়ার ইচ্ছা আছে। আপনারা কিন্তু আসলে পারে অবশ্যই এই স্থানটা দেখে নিতে পারেন। যাচ্ছি গোশালা যাওয়া, এরপর গোশালাতে যাওয়ার রাস্তা দিয়ে এখন একটু যাচ্ছি, সামনের গোশালাতে দিকে এগিয়ে যান। গোশালার দিকে তার চারপাশ দিয়ে দেখুন, এই হলো গোশালা যাওয়ার রাস্তা। নিত্যানন্দ আর গোশালাটা যাওয়ার রাস্তার ডান দিকে যে পেয়ে যাবেন। বাঁশের বেড়া দেওয়া যে গৃহগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু থাকার স্থান। মাত্র 150 টাকার বিনিময়ে এই জায়গাগুলোতে কিন্তু আপনি যদি আসেন তাহলে কিন্তু রাত্রেই যাপন করতে পারেন। আর এই গোশালা যাওয়ার রাস্তাটি যে দেখতে পাচ্ছেন, এই রাস্তাটি কিন্তু একদম শান্ত নিরিবিলি রাস্তা। এই রাস্তা দিয়ে আপনার গেলে পারে আপনার কিন্তু প্রাণটা প্রকৃতির সঙ্গে যেন একেবারে মিশে যেতে চাইবে। কেন অসাধারণ একটা পরিবেশ কিন্তু এই রাস্তা। মায়াপুরে যত স্থান রয়েছে তার মধ্যে শান্ত নিরিবিলি একদম রাস্তা কিন্তু এটি। এবং এই জায়গাগুলো প্রকৃতির মাঝে সবুজ গাছপালায় ঘেরা। এই রাস্তা দিয়ে সামনের দিকে এগিয়ে গেলে পারে, আরেকটু সামনের দিকে এগিয়ে গেলে পারে আপনি কিন্তু পৌঁছে যাবেন গোশালাতে। এই দেখুন চলে এসেছি আমি গোশালাতে। আর গোশালায় ঢোকার পথে এক বিশাল সুবিশাল গেট রয়েছে। আপনি যদি মনে করেন তাহলে আপনি কিন্তু টোটো করে অথবা গরুর গাড়িতে করেও কিন্তু এই গোশালায় আসতে পারেন। গোশালাতে আসতে গেলে পরে আপনাকে টোটো করলে পরে 10 টাকা, গরুর গাড়িতেও 10 টাকা করে কিন্তু নিতে পারেন। আমার দুর্ভাগ্য, আমি যখন গিয়েছিলাম তখন গরুর গাড়িগুলো বন্ধ ছিল, চলছিল না। সিঁড়ি বেয়ে সামনের দিকে যখন এগিয়ে যাবেন, একটু সামনে উপরে উঠলে পারে দোতলাতে রয়েছে গরুগুলো রাখা হয়েছে। দেখুন এই হলো গরুগুলো। মায়াপুরের কিন্তু আসলে পারে আপনি একবার এই গোশালা দর্শন করে নিতে পারেন। গরু মানব জীবনের একটা অঙ্গাঙ্গিক একটা অংশ। মানব জীবনের অনেক অংশেই গরুর অবদান কিন্তু অনস্বীকার্য। গরু আমাদের নানানভাবে উপকার করে, সেটা আমরা প্রত্যেকেই জানি। এছাড়া এই যে মায়াপুরে বিভিন্ন রকমের যে দই, এছাড়া মায়াপুরের ক্ষীর,
এছাড়া আপনি যখন মায়াপুরে এসেছেন, তাহলে মায়াপুরে যে প্রসাদ গ্রহণ করবেন, সেই প্রসাদের সময় আপনাকে যে মিষ্টান্ন দেওয়া হবে, সেখান থেকে কিন্তু এইখান থেকে গরুর দুধ থেকে সেই মিষ্টান্ন তৈরি হয়। তাই আপনারা যদি আসেন তাহলে একবার হলেও এই গোশালা কিন্তু দর্শন করে নিতে ভুলবেন না। গোশালা দর্শন করার পর আপনি নিচের দিকে যদি মনে করেন এই গরুর দুগ্ধ দিয়ে তৈরি ঘি, পনির অথবা বিভিন্ন রকম অন্যান্য জিনিসপত্র, সেগুলো কিন্তু এখানে দুটো স্টল রয়েছে। এই স্টল থেকে আপনারা কিন্তু নিতে পারেন। দেখুন দুপাশে দুটো স্টল রয়েছে, এছাড়া সামনে আরও স্টল রয়েছে যদিও। এরপর আপনি চলে আসুন, এই গোশালা যাওয়ার রাস্তাতেই আপনার পড়বে অন্নদান ভবন। যারা বিনামূল্যে প্রসাদ গ্রহণ করতে চান তারা কিন্তু এই অন্নদান ভবন থেকে প্রসাদ গ্রহণ করতে পারেন। এখানে সকালে, দুপুরে এবং বিকালে কিন্তু এখানে অন্নদান করা হয় এবং সেই সময়সূচিও কিন্তু এখানে দেওয়া রয়েছে। সকালের খাবার দেওয়া হচ্ছে 7টা থেকে এবং দুপুরবেলায় দেওয়া হচ্ছে 3টে থেকে। এটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে। আপনারা যদি মনে করেন সম্পূর্ণ বিনামূল্যে প্রসাদ গ্রহণ করবেন, তাহলে কিন্তু এই স্থান থেকে আপনারা সম্পূর্ণ বিনামূল্যে সকালের এবং দুপুরের খাবার, দুপুরের প্রসাদ কিন্তু আপনারা গ্রহণ করতে পারেন এবং তার বিনিময়ে আপনারা যে যা পারেন সেটাই কিন্তু ভক্তরা এখানে দান করে থাকে। এখানে কোনো বাধ্যবাধকতা নাই। এই অন্নদান ভবনের পরে আপনারা চলে আসুন মায়াপুরের মধ্যে, ইস্কনের মধ্যে আর একটা জনপ্রিয় স্থান রয়েছে ফোয়ারার প্রান্তে। দেখুন বহু লোকজন কিন্তু এখানে আসেন। এখানে পার্কের মতো করা আছে এবং এই স্থানটি কিন্তু বাচ্চাদের কাছে এবং বড়দের কাছে, সকলের কাছে খুব জনপ্রিয় একটা স্থান। এই স্থানে মায়াপুরে যারা আসে, এই স্থানে আসলে পারে আপনারা কিন্তু একটা ছবি তুলতে ভুলবেন না, কেন মায়াপুরের একটা ঐতিহ্য, মায়াপুরের একটা বিশেষ আকর্ষণীয় স্থান হলো এই স্থানে এই পার্কটি। এছাড়াও আপনারা যদি মায়াপুরে এসে ঘুরতে ঘুরতে একটু ক্লান্ত হয়ে পড়েন, তাহলে কিন্তু এই যে পার্কের মধ্যে সবুজ ঘাসের গালিচার উপর একটু সময় বিশ্রাম নিয়ে নিতে পারেন। যেহেতু আমিও এখানে কিন্তু ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে যাওয়ার জন্য এই স্থানে একটু সময় বিশ্রাম নিয়ে নিয়েছিলাম। তাই আপনারা যারা মায়াপুরে আসবেন তারা যদি মনে করেন যে তারা যদি ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে পড়েন, তাহলে এই স্থানটি কিন্তু আপনাদের বিশ্রাম নেওয়ার জন্য একটা শ্রেষ্ঠ স্থান। এরপর দেখুন এই যে একটা রয়েছে তুলসী মণ্ডপ। এই তুলসী মণ্ডপের চারিদিকে মোট রয়েছে 108টি এই যে গোল গোল জায়গা। এই গোল স্থানগুলোর উপরে পা দিয়ে সমস্ত তুলসী মণ্ডপটি পরিদর্শন করতে হয়। মোট 108 বার কিন্তু হরে কৃষ্ণ নাম জপ করে এই তুলসী মন্দির পরিদর্শন করতে হয়। তুলসী মন্দির দর্শন করার পর আপনি সামনের দিকে এগিয়ে চলুন। সামনের দিকে এগিয়ে গেলে পরে আপনি কিন্তু এই ভবনটি দেখতে পাবেন। এই ভবনটিতেও কিন্তু থাকার ব্যবস্থা রয়েছে। আপনারা যদি মনে করেন তাহলে এই ভবনটিতেও কিন্তু আপনারা এসে রাত্রি যাপন করতে পারেন। এখানে এসে আপনারা রিসেপশানে কথা বললে পারে, এখানে ঘর খালি থাকলে পারে আপনারা এই স্থানে রাত্রি যাপন করতে পারেন। এই স্থানটাও কিন্তু অপূর্ব সুন্দর। আপনারা আসলে পারে এই স্থান দর্শন করে নিতে পারেন। এরপর এই স্থান দিয়ে সামনের দিকে আপনারা যদি এগিয়ে যান, তাহলে এগিয়ে গেলে পারে ডান দিকে আপনারা দেখতে পাবেন মাধবাস রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্ট থেকে আপনারা যদি মনে করেন যে প্রসাদ গ্রহণ করবেন না আপনারা, তাহলে এই মাধবাস এই রেস্টুরেন্ট থেকেও কিন্তু আপনারা আপনাদের দুপুরের লাঞ্চটা কিন্তু সেরে নিতে পারেন। এখানে কিন্তু সম্পূর্ণ নিরামিষ, সব কিছুই কিন্তু নিরামিষ আহার করা হয়, আহার রয়েছে।
আপনারা যদি নিরামিষ কোনো কিছু খেতে চান, সম্পূর্ণ নিরামিষ কিন্তু এই মাধবাজে পাওয়া যায়। যদিও দামটা একটু বেশি, কিন্তু এখানের খাবারের স্বাদ কিন্তু অতুলনীয়। এবং এই স্থান দিয়ে সামনের এগিয়ে গেলে পারে বাদিকে পড়বে সুপার মার্কেট। সেখান থেকে আপনারা যদি কিছু মনে করেন কেনাকাটা করবেন, তাহলে কিন্তু কেনাকাটাও করে নিতে পারেন। গৌরাঙ্গ সুপার মার্কেট রয়েছে এই স্থানে। গৌরাঙ্গ সুপার মার্কেট পেরিয়ে সামনে যদি এগিয়ে যান, তাহলে ওই সামনের যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, এই স্থানেও কিন্তু আপনারা থাকতে পারেন, রাত্রি যাপন করতে পারেন। আর তারপর একটু সামনের দিকে যদি এগিয়ে যান, একটু সামনের দিকে এগিয়ে গেলে পারে আপনারা বাদিকে দেখতে পাবেন পার্ক। সেখানে কিন্তু বাচ্চারা খেলাধুলা করছে। বাচ্চাদের কিন্তু খেলাধুলার স্থান রয়েছে বাদিকটার অংশে। এবং ডান দিকে যে দেখতে পাচ্ছেন, ওই যে দূরে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, ওটা কিন্তু রয়েছে গীতা ভবন। দুপুরের আহার কিন্তু এই গীতা ভবনেই করানো হয়। মাত্র 70 টাকার বিনিময়ে আপনি টিকিট কেটে নিয়ে এই গীতা ভবনে কিন্তু আপনি দুপুরের লাঞ্চটি করে নিতে পারেন। 70 টাকার বিনিময়ে এখানে ভাত, ডাল, একটা নিরামিষ তরকারি, পনিরের তরকারি, বেগুনি, একটা মিষ্টি, রুটি, এগুলো সব কিন্তু দেওয়া হয় এই গীতা ভবনে। এছাড়া আপনারা যারা রাত্রি এখানে থাকেন, রাতে কিন্তু গদা ভবনের কুপন কিন্তু আপনাকে সংগ্রহ করতে হবে। রাতের আহার কিন্তু গদা ভবনে কোথায় করতে হয়। তাই আপনারা যারা মায়াপুরে আসছেন, আপনারা যারা ভাবছেন যে মন্দিরের মধ্যেই প্রসাদ গ্রহণ করবেন, সেক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি, আপনারা দুপুরের যে লাঞ্চ, সেই লাঞ্চটা করতে গেলে পরে আপনাকে গীতা ভবনে করতে হবে। এবং রাতের ক্ষেত্রে যদি রাতে প্রসাদ গ্রহণ করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে গদা ভবনে করতে হবে। এবং এই লাঞ্চ করার সময় এবং গীতা ভবনে লাঞ্চ করার এবং রাতে গদা ভবনে রাত্রি নৈশ আহার করার জন্য আপনাকে প্রথমেই যখন প্রবেশ করার সময় আপনারা দেখতে পাবেন যে কুপনের জন্য একটা স্থান রয়েছে, কাউন্টার রয়েছে। সেই কাউন্টার থেকে কিন্তু আপনাদের কুপন সংগ্রহ করতে হবে। এরপর দেখুন, এটি হলো চন্দ্রোদয় মন্দিরের একেবারে পিছনের অংশও কিন্তু অদ্ভুত সুন্দর। আর এই অংশ দিয়ে সামনের দিকে এই যে এগিয়ে গেলেন, এই যে মন্দিরটি দেখতে পাচ্ছেন, এই মন্দিরটি কিন্তু রাধা মাধবের মন্দির। এই মন্দিরে প্রতিদিন সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি হয়ে থাকে। আপনারা যারা আসছেন সন্ধ্যা আরতি যদি দেখতে চান, তাহলে কিন্তু সন্ধ্যাবেলায় এই মন্দির প্রাঙ্গণে আপনাকে উপস্থিত হতে হবে। অনেকেই বলে থাকেন যে মায়াপুরে আসলে পরে সন্ধ্যা আরতি যদি না দেখেন, তাহলে অনেক কিছুই মিস হয়ে থাকে। আর সত্যিই তাই, আপনারা যদি সন্ধ্যা আরতি না দেখেন, তাহলে অনেক কিছুই মিস করবেন। তাই সবাইকে বলবো, যদি আপনারা আসেন আর হাতে যদি সময় থাকে, তাহলে অবশ্যই সন্ধ্যা আরতি দেখে তবেই কিন্তু ফিরবেন। আর একটা কথা বলবো, আপনারা কিন্তু যখন ইস্কনে প্রবেশ করার সঙ্গে সঙ্গে চন্দ্রোদয় মন্দিরের যে দৈনিক সময়সূচি রয়েছে, অনুষ্ঠান সূচি, সেগুলো দেখার পরে আপনারা কিন্তু অবশ্যই এখান থেকে কুপন সংগ্রহ করে নেবেন যদি প্রসাদ গ্রহণ করতে চান। তাহলে কেন পরবর্তীতে কিন্তু প্রসাদ গ্রহণের আর সুযোগ থাকে না। আসলে পরবর্তীতে কিন্তু আর কুপন দেওয়া হয় না। তাই নির্দিষ্ট সময়ের মধ্যে আপনারা কিন্তু প্রবেশপথ থেকেই এই কুপনটি সংগ্রহ করে নেবেন। এবং সর্বশেষে এটাই বলবো যে ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই এটা লাইক, কমেন্ট, শেয়ার করে ভিডিও বানাতে উৎসাহিত করবেন, যাতে আরও নতুন নতুন ভিডিও বানাতে পারি এবং আপনাদের সামনে তুলে ধরতে পারি। এটি কামনাই করব। এবং সর্বশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো